আমার প্রিয় ক্লাস 12 ছাত্রছাত্রীরা যারা নতুন সিলেবাসে সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা দিবে, তোমাদের সামনে থার্ড সেমিস্টার এবং থার্ড সেমিস্টারের আমি প্রত্যেকটা চ্যাপ্টার পার্টে পার্টে আলোচনা করছি, সঙ্গে সমস্ত টাইপের এমসিকিউ। যে চ্যাপ্টারটা শেষ হচ্ছে সেই চ্যাপ্টারটার এমসিকিউ শেষ করে আমি পরবর্তী অধ্যায়ে হাত দিচ্ছি। তাই তোমাদেরকে বলবো, তোমরা যদি কেউ চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে রাখবে, যাতে আমি পরবর্তী চ্যাপ্টারগুলোর ভিডিও যখন দেবো তার নোটিফিকেশান পেয়ে যাবে। এছাড়া পুরনো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার ভিডিওর হোমে যাবে, হোমে গিয়ে প্লেলিস্টে দেখবে পর চ্যাপ্টার ভিত্তিক সমস্ত ক্লাসগুলো। ধরো প্রথম চ্যাপ্টারের 3টে ক্লাস হয়েছে, দ্বিতীয় চ্যাপ্টারের 6টা ক্লাস হয়েছে, এরকম প্লেলিস্টে সবগুলোই পাবে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, তোমাদের লাইক আমাকে আরও বেশি করে ভিডিও বানাতে ইন্সপিরেশন যোগাবে। শুরু করছি মূল আলোচনা। আমি জাস্ট আগের ক্লাসটাই করেছি সঠিক উত্তর নির্বাচন, আজকে শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণেও তোমরা জানো যে 4টে করে অপশন থাকে, তার মধ্যে সঠিক উত্তর নির্বাচন করতে হয়। প্রথমে দেখো, মহাসাগর তলদেশের ভূপ্রকৃতি থেকে 50টি শূন্যস্থান পূরণ দেওয়া আছে। মহাদেশীয় ভূখণ্ডের প্রান্তভাগ যা অগভীর সমুদ্র দ্বারা আবৃত তাকে বলে মহাদেশীয় ঢাল, গভীর সমুদ্র খাত, মহাদেশীয় মঞ্চ, শৈলশিরা। এটা মহাদেশীয় মঞ্চ, তবে এটা মহিষোপানও বলতে পারো। মহাদেশীয় মঞ্চের শেষ ভাগের খাড়া ঢালকে কি বলে? মহাদেশীয় মঞ্চের শেষ ভাগের খাড়া ঢালকে বলে মহাদেশীয় ঢাল। তোমরা দরকার হলে উত্তরটা পরে দেখবে, প্রশ্নটা আগে শুনে নাও। মহাদেশীয় ঢাল যেখানে গভীর সমুদ্রের সমভূমিতে মেশে সেখানে মৃদু ঢালযুক্ত অঞ্চলটি হল অ্যাবিসাল সমভূমি, মহাদেশীয় উত্থান, সমুদ্র পর্বত, দ্বীপ। সঠিক উত্তর মহাদেশীয় উত্থান। ওই অংশ থেকেই মহাদেশীয় উত্থানের অংশ শুরু হয়েছে। তারপরে যে ক্রমঢাল অনুসারে অঞ্চলটা আসছে সেটা হচ্ছে মহিষোপান। মহিষোপানটা মহাদেশেরই অংশ। সমুদ্রের গভীরতম অংশ যা সংকীর্ণ ও খাড়া ঢালযুক্ত তাকে কি বলে? তাকে বলে শৈলশিরা। আমি এটা নামিয়ে দিই। না মালভূমি, না গভীর সমুদ্র খাত, না দ্বীপপুঞ্জ। হ্যাঁ, তাহলে সমুদ্রের গভীরতম অংশ যা সংকীর্ণ খাড়া ঢালযুক্ত তাকে কি বলে? তাকে বলে গভীর সমুদ্র খাত। গভীর সমুদ্রের সমভূমির মাঝেই খাতগুলো অবস্থিত। পৃথিবীর গভীরতম সমুদ্রটির নাম কি? পৃথিবীর গভীরতম সমুদ্র হলো প্রশান্ত মহাসাগর। এখানে কোশ্চেনটা আছে পৃথিবীর গভীরতম সমুদ্র খাতটির নাম কি? মারিয়ানা খাত, পুয়ের্তো রিকো খাত, টঙ্গা খাত, জাপান খাত। এই যে বললাম শূন্যস্থানে 4টা করে অপশন থাকবে, 4টা করে অপশন। সঠিক উত্তর মারিয়ানা খাত, অর্থাৎ প্রশান্ত মহাসাগরের মারিয়ানা খাত পৃথিবীর গভীরতম সমুদ্র খাত। সমুদ্রের মাঝে দীর্ঘ উঁচু পর্বত শ্রেণীকে কি বলে? বলে মালভূমি, না শৈলশিরা, না স্তূপ পর্বত, না আগ্নেয় পর্বত। সঠিক উত্তর খ, শৈলশিরা। মধ্য সাগরিক শৈলশিরার কেন্দ্রে একটি ফাটল দেখা যায়। যখন একটি ফাটল বা মধ্য সাগরিক শৈলশিরার কেন্দ্রে একটি ফাটল বা ড্যাশ দেখা যায়। একটা ফাটল দেখা গেল বা ওই রকমের কি দেখা যেতে পারে শৈলশিরার কেন্দ্রে? নদী, না উপত্যকা, না গিরিখাত, না রিফট ভ্যালি। রিফট ভ্যালি যেটা গ্রস্ত উপত্যকা, এমনি উপত্যকা নয়, গ্রস্ত উপত্যকা বা রিফট ভ্যালি মানে কোনো একটা অংশ বসে গেল। ফাটল হলে তবেই একটা অংশ বসে যায়। সমুদ্রের তলদেশে অবস্থিত বিচ্ছিন্ন পাহাড় বা টিলাকে কি বলে? দ্বীপ বলে, না শৈলশিরা বলে, না সমুদ্র পর্বত বলে, না মালভূমি বলে? বলে সমুদ্র পর্বত। সমুদ্রের তলদেশের অবস্থিত বিচ্ছিন্ন পাহাড় বা টিলাকে বলে সমুদ্র পর্বত। আর সেটাই তখন দ্বীপ বলবে যখন সেটা উপরে জেগে, মানে জলের উপরে জেগে থাকবে। আর মালভূমির তো জানোই যে উপরিভাগ প্রায় সমতল হবে। সমুদ্রের তলদেশে অবস্থিত সমতল শীর্ষযুক্ত সমুদ্র পর্বতকে কি বলে? এই যেটা মালভূমির মতো রূপ বা সমতল শীর্ষদেশযুক্ত যে পর্বত তাকে বলে গায়ট। গায়ট কিন্তু খুব একটা ইম্পর্ট্যান্ট জিনিস, গায়ট থেকে কোশ্চেন আসতেই পারে, তাই অবশ্যই এটা ভালো করে দেখবে যে গায়ট কি। সমুদ্রের তলদেশে অবস্থিত শীর্ষদেশযুক্ত পর্বত। মহাদেশীয় মঞ্চে খাড়া ঢালযুক্ত দীর্ঘ সংকীর্ণ খাঁড়িকে কি বলে? নদী খাত, হিমবাহ উপত্যকা, সাবমেরিন ক্যানিয়ন, না রিফট ভ্যালি? বলে সাবমেরিন ক্যানিয়ন, অর্থাৎ ডুবে থাকা
ক্যানিয়ন বা গিরিখাত। খাড়া ঢালযুক্ত দীর্ঘ সংকীর্ণ খাঁড়িকে আমরা জানি কি গিরিখাত বা ক্যানিয়ন নামে। এইটা যখন মহাদেশীয় মঞ্চের উপর, যেটা মহিষোপান অংশের উপর, তাকে বলে সাবমেরিন ক্যানিয়ন। সমুদ্রের অগভীর অংশে প্রবাল দ্বারা গঠিত প্রাচীরকে কি বলে? ভীষণ সহজ কোশ্চেন। প্রবাল সঞ্চিত হতে হতে যে প্রাচীর গঠিত হয় তাকে বলে বেলাভূমি, প্রবাল প্রাচীর, দ্বীপমালা, উপহ্রদ। সঠিক উত্তর খ, প্রবাল প্রাচীর। আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে সমুদ্রের মাঝে যে ভূখণ্ড তৈরি হয়, আগ্নেয়গিরির অগ্নুৎপাত হয়ে উঁচু হতে হতে, মানে আগ্নেয় যে স্তূপ জমা হতে হতে যে ভূখণ্ড তৈরি হয় তাকে বলে উপদ্বীপ, দ্বীপ, মালভূমি, শৈলশিরা, তাকে বলে দ্বীপ। আমরা জানি উপদ্বীপ কি? উপদ্বীপ হচ্ছে এমন একটা স্থলভাগ যার 3 দিক সমুদ্র ঘেরা। মালভূমি কাকে বলে? 4 দিক খাড়া ঢালযুক্ত যে উপরিভাগ সমতল ভূমিভাগ। শৈলশিরা পাহাড়ের শিরা। তাহলে এখানে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে সমুদ্রের মাঝে যে ভূখণ্ড নতুন করে জেগে ওঠে বা তৈরি হয় তাকে বলে দ্বীপ। সমুদ্রের তলদেশে উত্তপ্ত জল ও খনিজ পদার্থ নির্গমনকারী স্থানকে কি বলে? সমুদ্রের তলদেশে উত্তপ্ত জল ও খনিজ পদার্থ নির্গমনকারী স্থানকে বলে হাইড্রোথার্মাল ভেন্ট। তার আগে আমরা দেখে নিই বাকিগুলো হয় কিনা। উষ্ণ প্রস্রবণ, এটা স্থলভাগে কোনো একটা জায়গা থেকে হঠাৎ করে যখন জল উপরে উঠে আসে ফোয়ারার আকারে, এই জলটা যদি উষ্ণ হয় উষ্ণ প্রস্রবণ, এই জলটা যদি শীতল হয় তাহলে শীতল প্রস্রবণ। আগ্নেয়গিরি তো আমরা জানি ভূত্বকের কোনো ফাটল দিয়ে যখন ম্যাগমা উপরের দিকে বেরিয়ে আসবে তখন তাকে বলে আগ্নেয়গিরি। তাহলে সমুদ্রের তলদেশে যখন উত্তপ্ত জল আর খনিজ পদার্থ বেরিয়ে আসছে সেই জিনিসটাকে বলছে হাইড্রোথার্মাল ভেন্ট। দুটি টেকটনিক পাতের সংযোগস্থলে দীর্ঘ ফাটলকে কি বলে? দুটি টেকটনিক পাতের সংযোগস্থলে দীর্ঘ ফাটলকে বলে স্তূপচ্যুতি, ভঙ্গিল পর্বত, চ্যুতি অঞ্চল, আগ্নেয় অঞ্চল। সঠিক উত্তর চ্যুতি অঞ্চল। সমুদ্রের তলদেশে বিস্তৃত সমতল ভূমিকে কি বলে? মহাদেশীয় মঞ্চ, অ্যাবিসাল সমভূমি, মহাদেশীয় ঢাল, সমুদ্র পর্বত। অ্যাবিসাল সমভূমি। তাহলে দেখছো এখানে কোনটা অ্যাবিসাল সমভূমি, কোনটা মহাদেশীয় মঞ্চ, কোনটা মহাদেশীয় ঢাল। মহাদেশীয় মঞ্চটাই মহিষোপান। এইগুলো টার্মগুলো বারবার করে আসছে, মানে আমাদেরকে ভালো করে জানতে হবে, তবে আমরা সমস্ত এমসিকিউ করতে পারব। তাহলে বিস্তৃত সমতল ভূমিকে বলে অ্যাবিসাল সমভূমি। অ্যাবিসাল সমভূমিতে ছোট ছোট টিলা বা পাহাড়কে কি বলে? সমুদ্র পর্বত, গায়ট, অ্যাবিসাল হিল, শৈলশিরা। শৈলশিরা হবে না, সমুদ্র পর্বতের সঙ্গে আমরা আগেই পেয়েছি, গায়টের সঙ্গেও আমরা আগে পেয়েছি। উপরিভাগ সমতল বা চ্যাপ্টার যে পাহাড় সমুদ্রের মধ্যে নিমজ্জিত। তাহলে এখানে অ্যাবিসাল সমভূমি, অ্যাবিসাল সমভূমিটা সমুদ্রের জলে আছে, সেখানে যে ছোট ছোট পাহাড় বা টিলা তাকে বলছে অ্যাবিসাল হিল। সমুদ্রের তলদেশে অবস্থিত বিস্তৃত অপেক্ষাকৃত অগভীর অঞ্চলকে কি বলে? সমুদ্রের তলদেশে অবস্থিত বিস্তৃত অপেক্ষাকৃত অগভীর অঞ্চল। গভীর সমুদ্র খাত হবে না, মালভূমি হবে না, শৈলশিরা হবে না, মহাদেশীয় মঞ্চ। মহাদেশীয় মঞ্চ বা যেটা মহিষোপান, যেটা অগভীর সমুদ্র, সেটা মহাদেশীয় মঞ্চ বা মহিষোপান। মহাদেশীয় মঞ্চের গড় গভীরতা প্রায় কত? মহাদেশীয় মঞ্চের গড় গভীরতা প্রায় 200 মিটার, যেখানে মহিঢালের গভীরতা 200 থেকে 2000 মিটার। আচ্ছা দেখো এখানে পরের কোশ্চেনে আছে মহাদেশীয় ঢালের গড় গভীরতা 1.5 মিটার পর্যন্ত হতে পারে। মহাদেশীয় ঢালের গড় গভীরতা 2000 থেকে 4000 মিটার বললাম, এটা 2000 থেকে 5000 মিটার পর্যন্ত হয়। মধ্য সাগরিক শৈলশিরা মানে সাগরের মাঝখানে অনেক পর্বত শৈলশিরার আকারে গেছে। মধ্য সাগরিক শৈলশিরা ড্যাশ মহাসাগরে সবচেয়ে বেশি বিস্তৃত। মধ্য সাগরিক শৈলশিরা যেটা বলছি মধ্য সামুদ্রিক শৈলশিরা, সেটা আটলান্টিক মহাসাগরে সবচেয়ে বেশি বিস্তৃত, যার মধ্যে এস অক্ষরের ন্যায় মধ্য আটলান্টিক শৈলশিরা রয়েছে, যার মধ্যে মধ্য আটলান্টিকের উত্তর অংশ এবং দক্ষিণ অংশ চ্যালেঞ্জার ও ডলফিন উচ্চভূমি নামে পরিচিত। প্রবাল প্রাচীর সাধারণত ড্যাশ অঞ্চলে গঠিত হয়। কোন অঞ্চলে? শীতল, উষ্ণ ও অগভীর, গভীর ও ঠান্ডা, লবণাক্ততাহীন, উষ্ণ ও অগভীর। তাহলে প্রবাল সাধারণত গঠিত হয় কোথায়? প্রবাল জন্মায় যেখানে সূর্যালোক প্রবেশ করতে পারবে, সেই জন্য বলছে উষ্ণ এবং অগভীর স্থানগুলোতেই সূর্যালোক প্রবেশ করতে পারে, তবে প্রবাল জন্মায়, এবং প্রবালগুলো যখন মারা যায় তখন সেগুলো জমে জমে প্রবাল প্রাচীর গঠিত হয়। তাই সঠিক উত্তর উষ্ণ ও অগভীর। ড্যাশ হলো এক ধরনের প্রবাল দ্বীপ যা গোলাকার এবং মাঝে অগভীর জলাশয় লেগুন থাকে। ড্যাশ হলো এক ধরনের প্রবাল দ্বীপ যা গোলাকার এবং মাঝে অগভীর জলাশয় বা লেগুন থাকে। অ্যাটল, অ্যাটল হচ্ছে এক ধরনের প্রবাল দ্বীপ যেটা দেখতে গোলাকার
এবং এর মাঝে অগভীর জলাশয় বা লেগুন থাকে। তাহলে অ্যাটল কাকে বলে এটা জানবে। ড্যাশ হলো উপকূলের কাছাকাছি গঠিত হওয়া প্রবাল প্রাচীর। অ্যাটল, ফ্রঞ্জিং রিপ, ব্যারিয়ার রিপ, প্যাচ রিপ। উপকূলের কাছাকাছি গঠিত প্রবাল প্রাচীর তাকে বলে ফ্রঞ্জিং রিপ। ড্যাশ হলো উপকূল থেকে কিছুটা দূরে সমান্তরালভাবে বিস্তৃত প্রবাল প্রাচীর। অ্যাটল, ফ্রঞ্জিং রিপ, ব্যারিয়ার রিপ, প্যাচ রিপ। তাহলে ব্যারিয়ার রিপ আমরা উপকূল থেকে কিছুটা দূরে সমান্তরালভাবে বিস্তৃত প্রবাল প্রাচীর, যেটা ব্যারিয়ার রিপ। অস্ট্রেলিয়ায় আছে গ্রেট ব্যারিয়ার রিপ। আর যখন উপকূলের কাছাকাছি সেটা ফ্রঞ্জিং রিপ। সমুদ্রের তলদেশে ভূমিকম্পের ফলে সৃষ্ট বিশাল ঢেউকে কী বলে? সমুদ্রের তলদেশে ভূমিকম্পের ফলে সৃষ্ট বিশাল ঢেউকে বলে সুনামি। ড্যাশ হলো সমুদ্রের তলদেশে টেকটনিক প্লেটের সংঘর্ষের ফলে গঠিত দীর্ঘ সংকীর্ণ অবনমন। গভীর সমুদ্র খাত কিসের জন্য তৈরি হয়? সমুদ্রের তলদেশে টেকটনিক প্লেটের পাতের সংঘর্ষ ফলে গঠিত দীর্ঘ এবং সংকীর্ণ সমুদ্রের অংশের অবনমনের ফলেই গঠিত হয় সমুদ্র খাত। 27 ড্যাশ মহাসাগরের গভীরতম বিন্দু মারিয়ানা খাতের চ্যালেঞ্জার ডিপ। কোন মহাসাগরে? আটলান্টিক, ভারত, আর্কটিক না প্রশান্ত? এটা সবারই খুব জানা কোশ্চেন যে প্রশান্ত মহাসাগরের মারিয়ানা খাতের চ্যালেঞ্জার ডিপ। মধ্যসাগরিক শৈলশিরা ড্যাশ প্রসারণের কারণে গঠিত হয়? মহাদেশীয়, সমুদ্র তলদেশ, আগ্নেয়গিরি, ভূমিকম্প। সমুদ্র তলদেশ। মধ্যসাগরিক শৈলশিরাগুলো কিসের কারণে গঠিত হয়? যখন দুটো পাত পরস্পর থেকে সরে যায়, সমুদ্র তলদেশের সম্প্রসারণ হয়, তখন গঠিত হয়। তাহলে মধ্য সামুদ্রিক শৈলশিরা বা উচ্চভূমি গঠিত হচ্ছে দুটো প্রতিসারী পাতের ফলে সমুদ্র তলদেশের সম্প্রসারণের কারণে। ড্যাশ হলো সমুদ্র তলদেশে অবস্থিত আগ্নেয়গিরি যা সমুদ্রপৃষ্ঠের উপরে উঠে এলে দ্বীপে পরিণত হয়। আগ্নেয় পর্বত। অপশানগুলো আছে স্তূপ পর্বত, ভঙ্গিল পর্বত। স্তূপ বানানটা দন্ত্যসতয়ে হ্রস্ব হবে। স্তূপ পর্বত, ভঙ্গিল পর্বত, আগ্নেয় পর্বত, মালভূমি। তাহলে আগ্নেয় পর্বত হলো সমুদ্রের তলদেশে অবস্থিত আগ্নেয়গিরি যা সমুদ্রের উপরে উঠে আসছে তখন সেটা আর আগ্নেয়গিরি বা সমুদ্রের তলদেশের আগ্নেয়গিরি নয়, তখন তার নাম আগ্নেয় পর্বত। ড্যাশ হলো সমুদ্রের তলদেশে অবস্থিত দীর্ঘ, সংকীর্ণ এবং খাড়া ঢালযুক্ত উপত্যকা যা নদী বা হিমবাহ দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়ে গঠিত হতে পারে। রিফ্ট ভ্যালি না সাবমেরিন ক্যানিয়ন না গিরিখাত না নদী খাত? সাবমেরিন ক্যানিয়ন। ড্যাশ হলো তলদেশে অবস্থিত দীর্ঘ, সংকীর্ণ এবং খাড়া ঢালযুক্ত উপত্যকা। তোমরা এটা সবসময় মাথায় রাখবে যে ভূমিভাগটাকে উপত্যকা বলছে না দীর্ঘ, সংকীর্ণ শৈলশিরা বলছে। তাহলে উপত্যকা যা নদী বা হিমবাহ দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়ে গঠিত হতে পারে। এটা একটু কারেকশন করতে হবে 30-এর দাগেরটা। এই যে ড্যাশ হলো সমুদ্র তলদেশে অবস্থিত দীর্ঘ, সংকীর্ণ এবং খাড়া ঢালযুক্ত উপত্যকা যা নদী বা হিমবাহ দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়ে গঠিত হতে পারে না, কারণ এখানে নদী বা হিমবাহের কোনো অস্তিত্ব নেই। সমুদ্র তলদেশের কথা, সেটা হচ্ছে সাবমেরিন বা ডুবন্ত ক্যানিয়ন। ড্যাশ অঞ্চলে প্রচুর পরিমাণে মৎস্য পাওয়া যায়? গভীর সমুদ্র খাত, বিশাল সমভূমি, মহাদেশীয় মঞ্চ, সমুদ্র পর্বত। মহাদেশীয় মঞ্চ বা মহীসোপান। ড্যাশ সমুদ্র তলদেশের একটি গুরুত্বপূর্ণ ভূবৈশিষ্ট্য যা টেকটনিক প্লেটের সীমানা নির্দেশ করে? মালভূমি, শৈলশিরা, দ্বীপ, বেলাভূমি। সঠিক উত্তর শৈলশিরা। এই যে বললাম সমুদ্র তলদেশের টেকটনিক প্লেটের সীমানা, তারা পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে এবং সমুদ্র যে তলদেশ সেটা বিস্তৃত হচ্ছে বা অগ্নুৎগম হচ্ছে, তারপরে আস্তে আস্তে সেই অঞ্চলটা অগ্নুৎপাতের ফলে উঁচু হয়ে শৈলশিরা তৈরি করছে। ড্যাশ হলো সমুদ্রের তলদেশে অবস্থিত অপেক্ষাকৃত উঁচু সমতল ভূখণ্ড? শৈলশিরা, মালভূমি, দ্বীপ, আগ্নেয়গিরি।
আচ্ছা, ড্যাশ হলো সমুদ্র তলদেশে অবস্থিত অপেক্ষাকৃত উঁচু সমতল ভূখণ্ড। শৈলশিরা, মালভূমি, রিফ্ট ভ্যালি, আগ্নেয়গিরি। কোশ্চেনটা একটু ভুল আছে। দেখো, সমুদ্র তলদেশে অবস্থিত অপেক্ষাকৃত উঁচু সমতল ভূখণ্ড। কপি এটা পেস্ট। আচ্ছা, শৈলশিরা, মালভূমি তা উচ্চভূমি কিন্তু সমতল ভূখণ্ড। ড্যাশ হলো সমুদ্র তলদেশে অবস্থিত অপেক্ষাকৃত উঁচু উপরিভাগ সমতল ভূখণ্ড। সঠিক উত্তর হবে সমুদ্র মালভূমি। আমরা সমুদ্রের মধ্যে যেমন পর্বত, শৈলশিরা দেখেছি, সেরকম সমুদ্রের মধ্যে অবস্থিত মালভূমিও দেখেছি। ড্যাশ হলো সমুদ্র তলদেশে অবস্থিত গোলাকার বা ডিম্বাকৃতির অবনমন, যা উল্কাপাতের ফলে সৃষ্টি হতে পারে। তাহলে গোলাকার বা ডিম্বাকৃতির অবনমন, অবনমন মানে গর্ত, যেটা উল্কাপাতের ফলে সৃষ্টি হয় তাকে বলে ক্র্যাটার। ড্যাশ হলো সমুদ্র তলদেশে অবস্থিত জৈব শিলা, যা ক্ষুদ্র সামুদ্রিক জীবের দেহাবশেষ থেকে গঠিত হয়। বেলেপাথর, চুনাপাথর, গ্রানাইট, ব্যাসল্ট। সঠিক উত্তর হচ্ছে চুনাপাথর। ড্যাশ হলো সমুদ্র তলদেশে অবস্থিত আগ্নেয় শিলা, যা ম্যাগমা ঠান্ডা হয়ে জমাট বাঁধার ফলে গঠিত হয়। চুনাপাথর, বেলেপাথর, গ্রানাইট, ব্যাসল্ট। সঠিক উত্তর ব্যাসল্ট। ড্যাশ হলো সমুদ্রের তলদেশে অবস্থিত পাললিক শিলা, যা বিভিন্ন প্রকার পল্লীর স্তূপীকরণের মাধ্যমে গঠিত হয়। গ্রানাইট না ব্যাসল্ট না বেলে পাথর না মার্বেল। সঠিক উত্তর বেলে পাথর। আচ্ছা, এইটা যদি বিভিন্ন প্রকার পলির না হয়ে জীবজগৎ থেকে হতো তখন কিন্তু সেটা হচ্ছে চুনাপাথর। চুনাপাথর থেকে আবার রূপান্তরিত হয়ে গঠিত হতো মার্বেল। ড্যাশ হলো সমুদ্র তলদেশে অবস্থিত রূপান্তরিত শিলা, যা উচ্চচাপ তাপে পরিবর্তিত হয়ে তৈরি হয়। বেলে পাথর, চুনাপাথর, মার্বেল, ব্যাসল্ট। বেলে পাথর আমরা জানি পাললিক শিলা, চুনাপাথর আমরা জানি পাললিক শিলা, মার্বেলই একমাত্র রূপান্তরিত শিলা। এই যে রূপান্তরিত শিলা যা উচ্চ তাপচাপে পরিবর্তিত হয়ে তৈরি হয় সেটা হচ্ছে মার্বেল। ব্যাসল্ট আমরা জানি আগ্নেয় শিলা। 40 ড্যাশ হলো সমুদ্র তলদেশে অবস্থিত নুড়ি, বালি, পলি মিশ্রিত নরম কাদা। কংগ্লোমারেট, সেল, স্যান্ডস্টোন, লাইমস্টোন। কংগ্লোমারেট হচ্ছে সমুদ্র তলদেশে নুড়ি, বালি ও পলি মিশ্রিত নরম কাদা। ড্যাশ হলো সমুদ্র তলদেশে অবস্থিত সূক্ষ্ম দানার পলল, যা ধীরে ধীরে জমাট বেঁধে শিলায় পরিণত হয়। সেল না স্যান্ডস্টোন না কংগ্লোমারেট না লাইমস্টোন না সেল। সেল না স্যান্ডস্টোন না কংগ্লোমারেট না লাইমস্টোন। এটা সঠিক উত্তর হচ্ছে সেল। সেল হলো সমুদ্র তলদেশের অবস্থিত সূক্ষ্ম দানার পলল, যা ধীরে ধীরে জমাট বেঁধে শিলায় পরিণত হয়। এই যে সূক্ষ্ম দানার পলল, এটা হচ্ছে প্রথমে কাদা, কাদা আরও বেশি পরিবর্তিত হতে হতে সেল, সেল আরও বেশি পরিবর্তিত হতে হতে স্লেটে রূপান্তরিত হয়। 42 ড্যাশ হলো সমুদ্র তলদেশের অবস্থিত মাঝারি দানার পলল, যা জমাট বেঁধে শিলায় পরিণত হয়। সেল না স্যান্ডস্টোন। সেলটা একদম ক্ষুদ্র ক্ষুদ্র দানা। কংগ্লোমারেট না লাইমস্টোন। সঠিক উত্তর স্যান্ডস্টোন, যেটা মাঝারি দানা বা বালির কণা। ড্যাশ হলো সমুদ্র তলদেশে অবস্থিত বিভিন্ন আকারের শিলাখণ্ড, যা জমাট বেঁধে শিলায় পরিণত হয়। সেল না স্যান্ডস্টোন না কংগ্লোমারেট না লাইমস্টোন। সঠিক উত্তর কংগ্লোমারেট। তাহলে কংগ্লোমারেট হলো সমুদ্র তলদেশের অবস্থিত বিভিন্ন আকারের শিলাখণ্ড, যেগুলোর আকারটা একটু বড়, যা জমাট বেঁধে শিলায় পরিণত হয়। এটা গেল 43। 44 ড্যাশ হলো সমুদ্র তলদেশে অবস্থিত ক্যালসিয়াম কার্বনেট সমৃদ্ধ পলল, যা জমাট বেঁধে শিলায় পরিণত হয়। সেল না স্যান্ডস্টোন না কংগ্লোমারেট না লাইমস্টোন। সঠিক উত্তর লাইমস্টোন, কার্বনেট সমৃদ্ধ বা চুনাপাথর সমৃদ্ধ
সেটা হচ্ছে লাইমস্টোন বা চুনাপাথর। ড্যাশ হলো সমুদ্র তলদেশে অবস্থিত আগ্নেয়গিরি জ্বালামুখ। আমরা আগ্নেয়গিরির জ্বালামুখকে জানি ক্র্যাটার বলে। যেই ক্র্যাটারটা আগেই দেখলাম উল্কাপিণ্ড আঘাতে যখন গর্তের সৃষ্টি হয় সেই ভূমিখণ্ডকেও বলে বা সেই ভূভাগকেও বলে ক্র্যাটার। ড্যাশ হলো সমুদ্র তলদেশে অবস্থিত বৃহৎ আকারের আগ্নেয়গিরির জ্বালামুখ যা উৎপারের পরে ধসে যায়। ক্র্যাটার না ক্যালডেরা না ফাটল না গর্ত? ক্যালডেরা। সমুদ্র তলদেশে অবস্থিত বৃহৎ আকারের আগ্নেয়গিরির জ্বালামুখ যা পরবর্তী ক্ষেত্রে অগ্নুৎপাতের ফলে ধসে যায়। তাহলে ক্যালডেরাটা অনেকটা বেশি পরবর্তী অংশ বা দুর্বল অংশ। ড্যাশ হলো সমুদ্র তলদেশে অবস্থিত দীর্ঘ এবং সরু ফাটল যা ভূগর্ভস্থ ম্যাগমা নির্গমনের পথ তৈরি করে। সেটা ক্র্যাটার না ক্যালডেরা না ফাটল না গর্ত? তো ক্র্যাটার হবে না, ক্র্যাটার তো বললাম যে গর্তের মতো ভূমিরূপ। ক্যালডেরা যখন ধসে পড়ার মতো হয়। তাহলে এখানে সঠিক উত্তর ফাটল। ফাটল দীর্ঘ এবং সরু হয় যার মধ্য দিয়ে ম্যাগমা বাইরে বেরিয়ে আসে। ড্যাশ হলো সমুদ্র তলদেশে অবস্থিত ছোট এবং অগভীর অবনমন। ক্র্যাটার না ক্যালডেরা ফাটল না গর্ত? অবশ্যই ছোট এবং অগভীর অবনমন হচ্ছে শুধুমাত্র গর্ত। 49 ড্যাশ হলো সমুদ্র তলদেশে অবস্থিত খনিজ সমৃদ্ধ জমাট বাঁধা তরল যা হাইড্রোথার্মাল ভেন্ট থেকে নির্গত হয়। লাভা না ম্যাগমা না ব্ল্যাক স্মোকার না সাদা ধোঁয়া? ব্ল্যাক স্মোকার। ড্যাশ হলো সমুদ্র তলদেশে অবস্থিত অপেক্ষাকৃত কম উত্তপ্ত খনিজ সমৃদ্ধ জমাট বাঁধা তরল যা হাইড্রোথার্মাল ভেন্ট থেকে নির্গত হয়। ম্যাগমা না লাভা না ম্যাগমা না ব্ল্যাক স্মোকার না সাদা ধোঁয়া? সঠিক উত্তর সাদা ধোঁয়া। সমুদ্র জলের উষ্ণতা থেকে 15টি শূন্যস্থান পূরণ এবং 4টি করে অপশান নিচে দেওয়া হলো। দেখো আগে 50টা কোশ্চেন বলেছি, এবারে আরও 15টা শুধু সমুদ্র জলের উষ্ণতা থেকে। আগেরটা হচ্ছে শুধুমাত্র সমুদ্র তলদেশের ভূপ্রকৃতি থেকে। সমুদ্র জলের উষ্ণতার প্রধান উৎস কি? বায়ুপ্রবাহ, বৃষ্টিপাত, সৌরকিরণ, আগ্নেয়গিরি। প্রধান উৎস হচ্ছে সৌরকিরণ। সমুদ্রের ড্যাশ অঞ্চলে উষ্ণতা সবচেয়ে বেশি থাকে? মেরু, গভীর, বিষুবরেখা, উপকূলীয় অংশে। সঠিক উত্তর বিষুবরেখা বা নিরক্ষীয় অঞ্চল। গভীরতা বৃদ্ধির সাথে সাথে সমুদ্র জলের উষ্ণতা ড্যাশ কি হয়? বৃদ্ধি পায়, হ্রাস পায়, অপরিবর্তিত থাকে? প্রথমে বৃদ্ধি পায়, পরে হ্রাস পায়। গভীরতা বৃদ্ধির সাথে সাথে সমুদ্র জলের উষ্ণতা কিন্তু হ্রাস পায়। আবার যদি গভীরতা বৃদ্ধি পেতে পেতে এমন একটা জায়গায় পৌঁছায় যেখানে ম্যাগমার পরিচালন স্রোত যেখানে হয় তার কাছাকাছি পৌঁছে যায়, তখন কিন্তু আবার সমুদ্র জলের উষ্ণতা বৃদ্ধি পেতে পারে। সমুদ্র জলের উষ্ণতা ড্যাশ ঋতুতে সবচেয়ে বেশি থাকে? সবচেয়ে বেশি থাকবে কখন? গ্রীষ্মকালে। ড্যাশ স্রোতের প্রভাবে শীতল অঞ্চলে সমুদ্র জলের উষ্ণতা বৃদ্ধি পায়? কোন স্রোতের প্রভাবে বৃদ্ধি পাবে? উষ্ণ স্রোতের প্রভাবে। সমুদ্র জলের লবণাক্ততা বৃদ্ধি পেলে তার উষ্ণতা কি হয়? লবণতা যদি বৃদ্ধি পায় তখন তার ঘনত্ব বেড়ে যাবে, তখন তার উষ্ণতা হ্রাস পাবে। ড্যাশ পরিবর্তনের ফলে সমুদ্র জলের উষ্ণতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে? বায়ু দূষণ, জল দূষণ, ভূমিক্ষয়, জলবায়ু পরিবর্তন। জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্র জলের উষ্ণতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। সমুদ্র জলের উষ্ণতা মাপার জন্য ব্যবহৃত একটি যন্ত্র? ব্যারোমিটার, থার্মোমিটার, হাইগ্রোমিটার, অ্যামিটার। ব্যারোমিটারের কাজ আমরা জানি, হাইগ্রোমিটার, অ্যামিটার এর সঙ্গে যুক্ত নয়, থার্মোমিটারের সাহায্যে উষ্ণতা মাপা হয়। 9 দেখো সমুদ্র জলের সঠিক উষ্ণতা ড্যাশ জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ? জলজ, উভচর, স্থলজ, সরীসৃপ। জলজ জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সমুদ্রের ড্যাশ স্তরে উষ্ণতা দ্রুত পরিবর্তিত হয়? উপরিভাগে, মধ্যভাগে, নিম্নভাগে, তলদেশে। উপরিভাগে যদি সেরকম সূর্যতাপ পায় তাহলে উষ্ণ হয়ে পড়ে, আবার সূর্যতাপ না থাকলে উপরিভাগটাই তাড়াতাড়ি বা আগে শীতল হয়ে যায়। ড্যাশ স্রোতের প্রভাবে উষ্ণ অঞ্চলে সমুদ্র জলের উষ্ণতা হ্রাস পায়? শীতল জলের প্রভাবে। উষ্ণতা হ্রাস পাবে কিসে? শীতল জলের প্রভাবে। দিনের বেলায় সমুদ্র জলের ড্যাশ স্তর দ্রুত উষ্ণ হয়? উপরিভাগ দ্রুত উষ্ণ হয়। ড্যাশের কারণে স্থানীয়ভাবে সমুদ্র জলের উষ্ণতার পার্থক্য দেখা যায়? কিসের কারণে? সমুদ্র স্রোত এবং বায়ুপ্রবাহ। সমুদ্র জলের উষ্ণতার পার্থক্য, ভূমিকম্প, আগ্নেয়গিরি, সমুদ্র স্রোত, বায়ুপ্রবাহ, ঝড়। এর মধ্যে আগ্নেয়গিরির প্রভাবে হয়, কিন্তু সেটা তো সাময়িকভাবে একটা নির্দিষ্ট যায়, কিন্তু বিভিন্ন স্থান ভেদে যে উষ্ণতার পার্থক্য সেটা সমুদ্র স্রোত এবং বায়ুপ্রবাহের কারণ। ড্যাশ অঞ্চলে সমুদ্র জলের উষ্ণতা সারা বছর প্রায় একই থাকে? ক্রান্তীয় অঞ্চলে। মেরু অঞ্চলে তো সারা বছরই শীতল।
এটা ক্রান্তীয় অঞ্চলেও করতে পারে, যদি নিরক্ষীয় অপশন থাকতো নিরক্ষীয় অঞ্চলেও করতে পারে। সমুদ্র জলের লবণতা থেকে 15টি শূন্যস্থান পূরণ। তাহলে আগে গেল ভূপ্রকৃতি থেকে, তারপরে উষ্ণতা থেকে, এখানে লবণতা থেকে। সমুদ্র জলের লবণাক্ততা বলতে বোঝায় জলে দ্রবীভূত ড্যাশের পরিমাণ। কিসের পরিমাণ? জলে দ্রবীভূত লবণের পরিমাণ। সমুদ্র জলের লবণাক্ততা সাধারণত ড্যাশ এককে প্রকাশ করা হয়। শতাংশ, ppm, ppt, ডেসিমেল, ppt। সমুদ্র জলের গড় লবণতা কত? সমুদ্র জলের গড় লবণতা কিন্তু এখানে যে অপশনগুলো যাই থাকুক না কেন তোমরা মুখস্থ রাখতে হবে 35 ppt। 20, 25, 35, 40 আছে 35 ppt। আচ্ছা, ড্যাশের ফলে সমুদ্র জলের লবণাক্ততা বৃদ্ধি পায়। বৃষ্টিপাত, নদীর জলপ্রবাহ, বরফ গলন, বাষ্পীভবন। বাষ্পীভবনের ফলে লবণাক্ততা বৃদ্ধি পায়। ড্যাশ অঞ্চলে সমুদ্র জলের লবণাক্ততা তুলনামূলকভাবে কম থাকে। কোন অঞ্চলে লবণাক্ততা তুলনামূলক কম থাকে? মেরু অঞ্চলে, যেখানে জল বরফে পরিণত হয়ে থাকে। নদীর মোহনায় সমুদ্র জলের লবণাক্ততা ড্যাশ লবণাক্ততা কম হবে, কারণ নদীর মিষ্টি জলের যোগান থাকছে। গভীরতা বৃদ্ধির সাথে সাথে সমুদ্র জলের লবণাক্ততা কী হবে? গভীরতা বৃদ্ধির সাথে সাথে সমুদ্র জলের লবণাক্ততা একই রকম থাকে, মানে একই জায়গায় সমুদ্র জলের লবণতা এই গভীরতা পাল্টানোর সঙ্গে সঙ্গে পাল্টায় না। ড্যাশ সমুদ্র স্রোতের প্রভাবে শীতল অঞ্চলে লবণাক্ততা বৃদ্ধি পায়। শীতল সমুদ্র স্রোতের প্রভাবে শীতল অঞ্চলে লবণাক্ততা বৃদ্ধি পায়। সমুদ্র জলের লবণাক্ততা ড্যাশ জীবনের জন্য অপরিহার্য। জলজ জীবনের জন্য অপরিহার্য। ড্যাশ হ্রদের লবণাক্ততা পৃথিবীর সমস্ত জলের মধ্যে সবচেয়ে বেশি। ডেড সি বা মৃত সাগর। সমুদ্র জলের লবণাক্ততা তার ড্যাশ নিয়ন্ত্রণ করে। কি নিয়ন্ত্রণ করে? ঘনত্ব নিয়ন্ত্রণ করে। ড্যাশের ফলে সমুদ্র জলের লবণাক্ততা হ্রাস পায়। কিসের ফলে? তুষারপাতের ফলে। আবদ্ধ সমুদ্র, যেমন ড্যাশের লবণাক্ততা খুব বেশি থাকে, যেমন লোহিত সাগর, এটা আবদ্ধ সমুদ্র, লবণাক্ততা বেশি। 14, ড্যাশ যন্ত্রের সাহায্যে সমুদ্র জলের লবণাক্ততা পরিমাপ করা হয়। হাইড্রোমিটার। জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্র জলের লবণাক্ততা ড্যাশ পরিবর্তন দেখা যায়। তেমন কোনো পরিবর্তন দেখা যায় না, সামান্য, উল্লেখযোগ্য, আকস্মিক। উল্লেখযোগ্য, জলবায়ু পরিবর্তনের ফলে লবণতার উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যায়। এখানে 80টা হয়ে গেল। এরপরে সামুদ্রিক অবক্ষেপ থেকে আরও 25টা এমসিকিউ দেওয়া আছে। সামুদ্রিক অবক্ষেপ মূলত ড্যাশ এবং জৈব পদার্থের সমন্বয়ে গঠিত। এখানে আগ্নেয় শিলা, পাললিক শিলা, রূপান্তরিত শিলা, ব্যাসল্ট। পাললিক শিলা এবং জৈব পদার্থের সমন্বয়ে গঠিত। গভীর সমুদ্রের তলদেশে পাওয়া যায় এমন একটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক অবক্ষেপ হলো নুড়ি, পলি, লালকাদা, কাঁকর। সঠিক উত্তর লালকাদা। ড্যাশ হলো এক প্রকার জৈব সামুদ্রিক অবক্ষেপ, যা ক্ষুদ্র সামুদ্রিক জীবের খোলস থেকে তৈরি হয়। বেলে পাথর, চুনাপাথর, সেল, গ্রানাইট। সঠিক উত্তর চুনাপাথর, জীবের দেহ থেকে তৈরি হয়। মহিষপানের কাছাকাছি অঞ্চলে ড্যাশ জাতীয় সামুদ্রিক অবক্ষেপ বেশি দেখা যায়। গভীর সমুদ্রের কাদা, আগ্নেয় ছাই, স্থলজ পলি, উল্কাপিণ্ডজনিত পদার্থ। সঠিক উত্তর স্থলজ পলি। ড্যাশ স্রোতের প্রভাবে সামুদ্রিক অবক্ষেপের বন্টনে তারতম্য ঘটে। বায়ু, জোয়ার, সমুদ্র, নদী, সমুদ্র। সমুদ্র স্রোতের প্রভাবে সামুদ্রিক অবক্ষেপের বন্টনে তারতম্য ঘটে। সামুদ্রিক অবক্ষেপের স্তরগুলি ড্যাশ অধ্যয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বায়ুমণ্ডলের গঠন, পৃথিবীর অভ্যন্তর, প্রাচীন জলবায়ু, সৌরজগতের উৎপত্তি। সঠিক উত্তর প্রাচীন জলবায়ু। সামুদ্রিক অবক্ষেপের স্তরগুলি কী অধ্যয়নে সাহায্য করে? প্রাচীন জলবায়ু কেমন ছিল সেটা জানতে। ড্যাশ হলো এক প্রকার অজৈব সামুদ্রিক অবক্ষেপ, যা আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে গঠিত হয়। রেডিওলেরিয়ান কাদা, ডায়াটম কাদা, আগ্নেয় ছাই, গ্লোবিজারিনা কাদা। আগ্নেয় ছাই। তাহলে আগ্নেয় ছাই হলো এক প্রকার অজৈব সামুদ্রিক অবক্ষেপ, যা আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে গঠিত হয়। ড্যাশ অঞ্চলে ক্যালসিয়াম কার্বনেটের প্রাধান্যযুক্ত সামুদ্রিক অবক্ষেপ দেখা যায়। শীতল মেরু, গভীরতম সমুদ্র, উষ্ণ অগভীর সমুদ্র, লবণাক্ত হ্রদ। যেহেতু আমরা জানি যে উষ্ণ এবং অগভীর সমুদ্র, অর্থাৎ যেখানে সূর্যালোক প্রবেশ করতে পারবে সেই রকম জায়গাতে জীবের জন্ম হয়, তাই এখানে ক্যালসিয়াম কার্বনেট মানে চুনাপাথর সমৃদ্ধ গেঁড়ি, গুগলি, শামুক, ঝিনুক, শঙ্খ এগুলোর সঞ্চয় থাকবে। তাহলে উষ্ণ অগভীর সমুদ্র। ড্যাশ হলো সিলিকা সমৃদ্ধ এক প্রকার জৈব সামুদ্রিক অবক্ষেপ। ডায়াটম কাদা। সমুদ্রের তলদেশে লোহার অক্সাইডের আধিক্যের কারণে ড্যাশ রঙের অবক্ষেপ সৃষ্টি হতে পারে। লোহার আধিক্যের কারণেই মানে লাল। সবুজ, নীল, লাল, কালো। সঠিক উত্তর লাল। ড্যাশের উপস্থিতির কারণে সামুদ্রিক অবক্ষেপ জীবাশ্ম ধারণ করতে পারে। উচ্চ তাপমাত্রা, দ্রুত প্রচন, ধীরে ধীরে জমে যাওয়া, শক্তিশালী স্রোত, ধীরে ধীরে জমা হওয়া, এই উপস্থিতির কারণে সামুদ্রিক অবক্ষেপ জীবাশ্ম ধারণ করতে পারে। তার মানেটা হচ্ছে
ধরো একটা উদ্ভিদ বা প্রাণী মরে চাপা পড়ে গেল, তারপরে যে ধীরে ধীরে তার উপর আরও পলিস্তর সঞ্চিত হচ্ছে ধীরে ধীরে, সেই কারণেই এখানে জীবাশ্ম ধরে রাখতে পারে। দ্রুত পচে গেলে তো নষ্ট হয়ে যেত, উচ্চ তাপমাত্রা হলেও নষ্ট হয়ে যেত, শক্তিশালী স্রোত হলে অন্যত্র চলে যেত, একসময় নষ্ট হয়ে যেত। এই ধীরে ধীরে জমা হওয়ার কারণে ছাপটা থেকে যায়। মহীঢালের নিচে ড্যাশ দ্বারা বাহিত হয়ে আসা পলি জমা হতে দেখা যায়। বায়ুপ্রবাহ, হিমবাহ, টার্বিডিটি স্রোত, জোয়ারের ঢেউ। টার্বিডিটি স্রোত দ্বারা বাহিত হয়ে আসা পলি জমা হতে দেখা যায়। ড্যাশ সামুদ্রিক অবক্ষেপগুলি মূলত মহাদেশীয় উৎস থেকে আসে। পেলাজিক, হেমিপেলাজিক, লিথোজেনিক, বায়োজেনিক। সঠিক উত্তর লিথোজেনিক। সামুদ্রিক অবক্ষেপগুলি মূলত সামুদ্রিক জীবের দেহাবশেষ থেকে গঠিত হয়। সেটা লিথোজেনিক, কসমোজেনিক, বায়োজেনিক, হাইড্রোজেনিক। তাহলে হাইড্রোজেনিক সামুদ্রিক অবক্ষেপগুলি, এখানে সঠিক উত্তর বায়োজেনিক। বায়োজেনিক সামুদ্রিক অবক্ষেপগুলি মূলত সামুদ্রিক জীবের দেহাবশেষ থেকে, বায়োজেনিক জীবের দেহাবশেষ থেকে। আর মহাদেশীয় উৎস থেকে যেগুলো আসছে সেগুলো লিথোস্ফিয়ার, মনে রাখবে যে স্থলভাগ বা স্থলমণ্ডল, সেগুলো হচ্ছে লিথোজেনিক। বায়ো কথাটা থেকেই বুঝতে পারছি যে জীব দেহ থেকে। ড্যাশ সামুদ্রিক অবক্ষেপগুলি সমুদ্রের পানিতে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে গঠিত হয়। হাইড্রোজেনিক। এক সেকেন্ড। আচ্ছা, ড্যাশ সামুদ্রিক অবক্ষেপগুলি সমুদ্রের জলে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে গঠিত হয়। সেটা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে সেটা হচ্ছে হাইড্রোজেনিক। স্থলভাগ থেকে লিথোজেনিক, জীবদেহ থেকে বায়োজেনিক। আর সমুদ্রের জলে রাসায়নিক বিক্রিয়া সেটা হচ্ছে হাইড্রোজেনিক। ড্যাশ হলো এক প্রকার সামুদ্রিক অবক্ষেপ যা উল্কাপিণ্ডের পতনের ফলে গঠিত হয়। উল্কাপিণ্ডের পতনের ফলে যেটা গঠিত হয় সেটা কসমোজেনিক। অগভীর সমুদ্রের বেলে পাথর এবং শেল মূলত ড্যাশ অবক্ষেপের উদাহরণ। অগভীর সমুদ্রের বেলে পাথর এবং শেল মূলত মহীসোপান অবক্ষেপের উদাহরণ। ড্যাশ সামুদ্রিক অবক্ষেপগুলি ভূতাত্ত্বিক সময়ের স্কেলে ভূপৃষ্ঠের পরিবর্তন সম্পর্কে তথ্য প্রদান করে। পেলাজিক অবক্ষেপগুলি ভূতাত্ত্বিক সময়ের স্কেলে সমুদ্রপৃষ্ঠের পরিবর্তন সম্পর্কে তথ্য প্রদান করে। ড্যাশ হলো এক প্রকার সূক্ষ্ম দানার অজৈব সামুদ্রিক অবক্ষেপ। এই যে পেলাজিক, মেরিটিক, এই সমস্ত আলোচনাগুলো তোমাদের কিন্তু হয়েছে ক্লাসে, তাই ক্লাসের ভিডিওগুলো অবশ্যই দেখবে, না হলে কিন্তু করতে পারা খুব মুশকিল আছে। এমসিকিউ আন্দাজে করবো বললে হয় না। ড্যাশ হলো এক প্রকার সূক্ষ্মদানার অজৈব সামুদ্রিক অবক্ষেপ। পলি হলো এক প্রকার সূক্ষ্মদানার, পলি হচ্ছে জৈব নয়, অজৈব দানার অবক্ষেপ। এমনকি বালি অনেক সময় কোনো কোনো প্রাণীর খোলক বালুকা সমৃদ্ধ হয়, যেমন ক্যালসিয়াম কার্বনেট সমৃদ্ধ হয়, সেরকম কোনো কোনো প্রাণীর খোলক কিন্তু বালুকা সমৃদ্ধ হয়। ড্যাশ সামুদ্রিক অবক্ষেপগুলি খনিজ সম্পদের গুরুত্বপূর্ণ উৎস হতে পারে। জৈব, অজৈব, হাইড্রোজেনিক, লিথোজেনিক। হাইড্রোজেনিক, এগুলো হাইড্রোজেনিক কোনটা আগেই বলে এলাম, যেগুলো রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে গঠিত হয়। ড্যাশের বিশ্লেষণের মাধ্যমে প্রাচীন সমুদ্রের লবণাক্ততা সম্পর্কে ধারণা পাওয়া যায়। আগ্নেয় শিলা, রূপান্তরিত শিলা, সামুদ্রিক অবক্ষেপ, বায়ুমণ্ডলের গ্যাস, সামুদ্রিক অবক্ষেপ, এগুলোর বিশ্লেষণের মাধ্যমে প্রাচীন সমুদ্রের লবণাক্ততা সম্পর্কে ধারণা পাওয়া যায়। 23, ড্যাশ হলো এক প্রকার সামুদ্রিক অবক্ষেপ যা মূলত ক্যালসিয়াম কার্বনেটের সেলযুক্ত প্ল্যাঙ্কটন থেকে গঠিত। গ্লোবিজারিনা কাদা। এটা 23 দাগে গ্লোবিজারিনা হবে। একদম নতুন সিলেবাস, আমাকে একসাথে প্রচুর টাইপ করতে হচ্ছে, প্রচুর কাজ করতে হচ্ছে। বানান অনেক সময় মুখে বললে এরকম ভুলভাল বানান থেকে যাচ্ছে। এখানে সঠিক উত্তর কপি করে গ্লোবিজারিনা, যেটা গ্লোবিগেরিনা হয়ে গেছে।
ড্যাশ সামুদ্রিক অবক্ষেপগুলি সমুদ্রের খাদ্য শৃঙ্খলের ভিত্তি তৈরি করে। অজৈব, জৈব, লিথোজেনিক, হাইড্রোজেন। জৈব সামুদ্রিক অবক্ষেপগুলি সমুদ্রের খাদ্য শৃঙ্খলের ভিত্তি তৈরি করে। সামুদ্রিক অবক্ষেপের গবেষণা ড্যাশ এবং সমুদ্র ব্যবস্থাপনার জন্য অপরিহার্য। বনভূমি সংরক্ষণ, খনিজ উত্তোলন, জলবায়ু পরিবর্তন পর্যবেক্ষণ, কৃষি উন্নয়ন। জলবায়ু পরিবর্তন পর্যবেক্ষণ এবং সমুদ্র ব্যবস্থাপনার জন্য অপরিহার্য। সমগ্র চ্যাপ্টার থেকে আরও বেশ কিছু, আরও 25টা, 105টা হয়েছিল, আরও 25টা, 130টা মোট এমসিকিউ আরও দেওয়া হলো। 1 ফ্যাদম সমান কত ফুট? 4, 6, 12, 3, 6 ফুট। ইকো সাউন্ডারের মাধ্যমে ড্যাশ তরঙ্গ প্রেরণ করা হয়। শব্দ, আলোক, তড়িৎচুম্বক, ভূকম্প। শব্দ। জ্যাসন 2 স্যাটেলাইটের সাহায্যে ড্যাশ জরিপ কার্য করা হয়। সমুদ্রের জরিপ। সমুদ্র তরঙ্গ, সমুদ্র স্রোত, সামুদ্রিক সম্পদ। সমুদ্রে ব্যাথিমেট্রিক রেখা দ্বারা সমুদ্রের ড্যাশ বোঝানো হয়। তরঙ্গ, গভীরতা, শব্দ তরঙ্গ, ঘনত্ব। গভীরতা। সমুদ্র উপকূল থেকে দূরবর্তী স্থানে ড্যাশ সৃষ্টি হয়। মগ্ন চড়া। মহিষপানের একটি ভাগ তটদেশীয় অঞ্চল, অপরটি কি অঞ্চল? অপরটি এই যে বলছিলাম তটদেশ অঞ্চল, নেরেটিক অঞ্চল। তাহলে অপরটি নেরেটিক অঞ্চল বা ঝিনুক অঞ্চল। মহিষপান ও মহিডালকে একত্রে কি বলা হয়? মহিষপান আর মহিডালকে একত্রে বলা হয় মহিমঞ্চ। সমুদ্রখাত অনেকটা কিসের আকৃতি? আই বা ভি আকৃতির। প্রথম যে অপশনটা এ আছে, আই বা ভি আকৃতি। লাল পলি সঞ্চয় লক্ষ্য করা যায় মহিষপানে, মহিডালে, গভীর সমুদ্র খাতে, উপত্যকায়, গভীর সমুদ্র খাতে। সঠিক উত্তর গভীর সমুদ্র খাতে লাল পলি সঞ্চয় দেখা যায়। গায়েট হলো প্রকৃতপক্ষে কি? গায়েট হলো প্রকৃতপক্ষে একটি আগ্নেয়গিরি যার মাথাটা চ্যাপ্টা। সমুদ্রপৃষ্ঠের উপর গায়েটগুলি ড্যাশ রূপে আত্মপ্রকাশ করে? দ্বীপ, পাহাড়, প্রবাল প্রাচীর, সমভূমি। দ্বীপ রূপে। সামুদ্রিক শৈলশিরা ড্যাশ অগ্নুৎপাতের ফলে গড়ে ওঠে? সামুদ্রিক শৈলশিরা বিদার অগ্নুৎপাতের ফলে গড়ে ওঠে। সামুদ্রিক শৈলশিরা ড্যাশ চ্যুতি দ্বারা পরস্পর থেকে বিচ্ছিন্ন? ট্রান্সফর্ম চ্যুতি দ্বারা পরস্পর থেকে বিচ্ছিন্ন। বৃত্তচাপীয় দ্বীপমালা পাতসীমানার সঙ্গে ড্যাশ ভাবে অবস্থান করে? কিভাবে অবস্থান করে? ড্যাশটা এখানে পড়তো কত থেকে 14। কিভাবে অবস্থান করে? বৃত্তচাপীয় দ্বীপমালা সমান্তরালভাবে, পাতসীমানার সঙ্গে সমান্তরালভাবে অবস্থান করে। প্রশান্ত মহাসাগরের উত্তরভাগ ড্যাশ দ্বারা সুমেরু মহাসাগরের সঙ্গে যুক্ত? প্রশান্ত মহাসাগরের উত্তরভাগ বেরিং প্রণালীর দ্বারা যুক্ত। অপশন ছিল মালাক্কা, বেরিং, জিব্রাল্টার, ম্যাগেনাল। বেরিং। চ্যাথাম উচ্চভূমি ড্যাশ মহাসাগরের অংশ? চ্যাথাম উচ্চভূমি প্রশান্ত মহাসাগরের অংশ। মারিয়ানা দ্বীপপুঞ্জ হল এক প্রকার আগ্নেয়, প্রবাল, মহাদেশীয়, বৃত্তচাপীয় দ্বীপ। প্রবাল দ্বীপ। তার মারিয়ানা খাতও আছে, আবার মারিয়ানা দ্বীপপুঞ্জ যেটা প্রবাল দ্বীপ। ডলফিন উচ্চভূমি ড্যাশ মহাসাগরে অবস্থিত? উত্তর আটলান্টিকে। চ্যালেঞ্জার উচ্চভূমি? চ্যালেঞ্জার উচ্চভূমি দক্ষিণ আটলান্টিকে। অ্যাজোর্স দ্বীপের সর্বোচ্চ শৃঙ্গ পিকো। সুন্দা খাত প্রায় কত মিটার গভীর? ৭,৪৫০ মিটার। ড্যাশ বেসিনটি ভারত মহাসাগরের ক্রোজেট শৈলশিরা পর্যন্ত বিস্তৃত? কোনটি? আগুলহাস। শ্রীলঙ্কা হলো ড্যাশ দ্বীপ? শ্রীলঙ্কা হলো মহাদেশীয় দ্বীপ। আমাদের ভারতের নিচে আরেকটা দ্বীপ মহাদেশ হচ্ছে শ্রীলঙ্কা। ভারত মহাসাগরে অবস্থিত ড্যাশ আগ্নেয়দ্বীপের অন্তর্গত? ব্যারেন, কোমোরা, কোমোরা সোকোত্রা, ব্যারেন নারকোন্দাম, সোকোত্রা নারকোন্দাম। ব্যারেন ও নারকোন্দাম। লাস্ট কোশ্চেন। স্থলভাগের নিকট ডায়াটমের রং ড্যাশ এবং গভীর সমুদ্রের রং ড্যাশ? স্থলভাগের নিকট ডায়াটমের রং হচ্ছে নীল এবং গভীর সমুদ্রের রং হয় পিত। এটাই ছিল লাস্ট কোশ্চেন। বুঝতে পারছো যে কত শূন্যস্থান, কত এক কথায় মানে সঠিক উত্তর নির্বাচন, তারপরে এরপরে আসবো বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলানো, বিবৃতিমূলক প্রশ্ন, অ্যাসারশন রিজনিং টাইপ, সত্য মিথ্যা, তারপরে আছে তোমাদের ওই যে ছবি এঁকে ডায়াগ্রাম বা চার্ট ভিত্তিক প্রচুর টাইপের কোশ্চেন। খুব ভালো করে প্র্যাকটিস করো, বারে বারে ভিডিওটা দেখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।